স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই বন্যা প্রসঙ্গ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে রাত থেকে টানা বৃষ্টিতে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত বুড়িচং এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে গোমতীর ভাঙনে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নেমে গেছে বন্যার পানি, তবে পানি নামার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সাধারণ মানুষের বাড়িঘর, কৃষি জমি থেকে শুরু করে সরকারি অফিস ও স্থাপনা বন্যার ছোবল থেকে রেহাই পায়নি কিছুই। লক্ষ্মীপুরের রহমতখালী খাল, ভুলুয়া খাল ও আবদা খাল দিয়ে পানি ঢুকছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নোয়াখালীতে রাতভর টানা বৃষ্টি হয়, বাড়ছে পানি। অতিবৃষ্টির পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলার 90 হেক্টর পানের বরজ এখন পানিতে নিমজ্জিত। অপরিবর্তিত আছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। জেলার 7.5 লাখ মানুষ এখন পানিবন্দী। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী শাকিল মোল্লার কাছ থেকে। শাকিল, কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা কেমন দেখছেন, আর প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি ত্রাণ পাচ্ছেন? জি রাজীব, ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গোমতীর পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমি এই মুহূর্তে গোমতীর চরে রয়েছি। আমি কিন্তু গোমতীর চরে দেখছি ভিন্ন চিত্র। এখনও কিন্তু কোনো বাড়ি থেকে কিন্তু পানি আমি নামতে দেখিনি। বাড়িগুলো কিন্তু এখনও তলিয়ে আছে, তবে পানি কিছুটা কমেছে। অপরদিকে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানি, এই বাটি অঞ্চলের পানি কিছুটা কমলেও নিচু এলাকার পানি কিন্তু বাড়ছে। আপনি যেমনটি জানতে চেয়েছেন, তার ত্রাণ তৎপরতা কিন্তু রয়েছে। তবে বারবারই আমরা যে বিষয়টি বলছিলাম, নৌকার স্বল্পতার কারণে কিন্তু ত্রাণ পৌঁছাইতে কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। অন্যদিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। মনোহরগঞ্জ উপজেলার 8টি ইউনিয়ন কিন্তু সম্পূর্ণ বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ওই অঞ্চলগুলোর যারা বানবাসী রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্র এবং উঁচু জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তাদের বানবাসীরা যেমনটি জানিয়েছেন যে মনোহরগঞ্জ উপজেলায় কিন্তু পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় কিন্তু অনেকে অনাহারে রয়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু শিশু খাদ্যের অভাব রয়েছে, বিশুদ্ধ পানির অভাব রয়েছে। বন্যার পানির কারণে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। ওষুধ স্বল্পতা রয়েছে, পর্যাপ্ত ওষুধ না পেয়ে কিন্তু রোগবালাই কিন্তু ছড়িয়ে বহে পড়ছে। আমরা দেখেছি যে সরকারিভাবে ত্রাণ তৎপরতা রয়েছে, পাশাপাশি সবচেয়ে বেশি যেই বিষয়টি আমাদের চোখে পড়েছে, বেসরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কিন্তু এগিয়ে এসেছেন। তারা যারা বানের পানিতে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন। শুরু থেকে কিছু এলোমেলো অবস্থায় থাকলেও এখন কিন্তু ত্রাণ পৌঁছে যাচ্ছে সব জায়গাতেই। উদ্ধারকারী যারা রয়েছে এখনও কিন্তু যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করে, বিশেষ করে বয়স্ক যারা রয়েছে তাদেরকে উঁচু স্থানে নিয়ে আসা হচ্ছে। আজকে কিন্তু বেসরকারিভাবে কিছু মেডিকেল টিম আমরা দেখেছি, এবং বন্যার যে বিজিবি এবং সেনাবাহিনীর যে টিম করা হয়, রেসপন্স টিমস করা হয়েছে, তারাও কিন্তু ব্যাপকভাবে টহল দিতে আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল মোল্লা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাতিরঝিল লেক থেকে জিটিভির নিউজরুম এডিটর রাহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হাতিরঝিল লেকের পানিতে রাহনুমার নিথর দেহ ভাসছিল। গত রাত 1টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দর্শক, সচিবালয়ে ব্রিফিং করছেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময় একটা বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামাত ইসলামী।
তারপর আমাদের হোম মিনিস্ট্রি থেকে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত এসেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। আমাদের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। ভেটিং মানে হচ্ছে টেকনিক্যালিটিস দেখা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটা আছে সেখানে শব্দ চয়ন ঠিক আছে কিনা, ভাষা চয়ন ঠিক আছে কিনা, আইন অনুযায়ী কিনা। আমাদের আইন মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়ার অবকাশ নাই। এখন আপনারা বলতে পারেন যে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে ওটার প্রেক্ষাপটটা কী। আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত, বহু বছর যাবৎ। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না, আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে, যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল, গণ অভ্যুত্থান চলছিল। তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল, এটা বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত, বিএনপি, জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করা ছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একটা দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, বলেন, এই ইস্যুতে প্রশ্ন করেন, অন্য কোনো ইস্যু না। দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলেছি কিছু মানুষের। কাদের দাবি ছিল? কাদের দাবি ছিল আপনি বলেন, আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986-এর ইলেকশনে গেছে, 1988-এ সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996-এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে।
সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেট। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল।